এডুকেশন এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই আমি প্রত্যেক সপ্তাহে চলে আসি এক্সপ্রেস নিউজের পর্দায় শিক্ষা সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান এডুকেশন এক্সপ্রেস নিয়ে। আজকে আমাদের সঙ্গে রয়েছে বিশেষ অতিথি স্বরূপ কুমার ভট্টাচার্য, এইমস কলেজের ইকোনমিক্স বিষয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। স্যার, আপনাকে অনেক স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাদেরও প্রত্যেককে আমার নমস্কার। এক্সপ্রেস নিউজের প্রতিটি কর্মীবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য। দর্শক বা আমার যারা শ্রোতা বন্ধু রয়েছেন, আমার যারা স্নেহধন্য স্টুডেন্টরা রয়েছেন, তাদের প্রত্যেককে আমার ভালোবাসা। আশা করছি আমার এই ছোট্ট টিপসটা রিগার্ডিং ইকোনমিক্স এটা আপনাদের ভালো লাগবে। একদমই স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ইকোনমিক্স। ইকোনমিক্স বা অর্থনীতি হলো একটি বিজ্ঞান যা কিভাবে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে পণ্য ও সেবা উৎপাদন করে তা ব্যবহারের জন্য বন্টন করা হয়, সেটি আজ আলোচনা করে এবং আমরা আজকে তা আলোচনা করব। স্যার, আমি আপনার কাছে প্রথমেই যাব যে এই ইকোনমিক্স বিষয়টা কি? হ্যাঁ, ইকোনমিক্স সাবজেক্টটার ব্যাপারে বলতে হলে আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে দিই। আমি স্বরূপ ভট্টাচার্য, এইমস কলেজ ম্যাকাউ এর আন্ডারে আমাদের কলেজ, সেই কলেজের আমি বিবিএ ডিপার্টমেন্টের এইচওডি। এছাড়া আমি এর আগে সিকিম মণিপাল ইউনিভার্সিটির গেস্ট লেকচারার ছিলাম দুর্গাপুরেই, সেটা এখন তো বন্ধ হয়ে রয়েছে। আমি ইগনুতেও গেস্ট লেকচারার হিসাবে ইকোনমিক্সের ক্লাস নিই করোনা সিচুয়েশনের জন্য, সেটাও আপাতত বন্ধ রয়েছে। তো আমি ইকোনমিক্সে মাস্টার্স অ্যাজ ওয়েল অ্যাজ এমবিএ করেছি। নিয়ার অ্যাবাউট 15 ইয়ার্সের উপর আমার এই প্রফেশনে রয়েছি আমি। তো আমরা সবার আগে যেটা বলতে চাই, ইকোনমিক্সের সাবজেক্টটা আগে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে পড়ানো হতো। আগে আলাদা কোনো সাবজেক্ট ইকোনমিক্স ছিল না। 1776-এ বিশিষ্ট অর্থনীতিবিদ, যাকে আমরা ফাদার অফ দ্য ইকোনমিক্স বলে জানি, অ্যাডাম স্মিথ, উনি একটা বই লিখেছিলেন। সেই বইটার নাম ছিল অ্যান এনকোয়ারি ইনটু নেচার অ্যান্ড দ্য কজেস অফ ওয়েলথ অফ নেশন, মানে শর্টকাটে ওয়েলথ অফ নেশন। এই বইটার মাধ্যমে উনি ইকোনমিক্সকে সেপারেট সাবজেক্ট হিসাবে এন্টিটি দেন। বেসিক্যালি ইকোনমিক্স দুটো গ্রিক ওয়ার্ড, ঐকো অ্যান্ড নোমাস। ঐকো কথাটার মানে হচ্ছে হাউস হোল্ড, মানে পরিবার বা একটা ফ্যামিলি। আর নমাস কথাটার অর্থ হচ্ছে টু ম্যানেজ, কেমন করে ম্যানেজ করা যাবে। তা বেসিক্যালি ইকোনমিক্স আমাদেরকে যেটা বলতে চেয়েছিল যে একটা পরিবার কিভাবে আমরা ইকোনমিক্যালি ম্যানেজ করতে পাই, সেইটা ইকোনমিক্সের অরিজিনাল মিনিং ছিল। বাট এখন ইকোনমিক্স অনেক এক্সটেন্ডেড। ইকোনমিক্স এখন অনেক বেশি আমাদের সমাজকে, আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সাবজেক্টটার সব থেকে বেশি অবদান আছে। ইকোনমিক্সের সব থেকে যেটা মোস্ট সুটেবল ডেফিনেশন বলা যেতে পারে, সেটা হচ্ছে ইকোনমিক্স একটা সোশ্যাল সায়েন্স, যেটা মানুষের ইকোনমিক্স অ্যাকচুয়ালি মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করে। আমাদের কাছে অভাব অসীম, আনলিমিটেড, কিন্তু আমাদের রিসোর্স সম্পদ সেটা লিমিটেড, সীমিত। সেই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবকে কিভাবে মোস্ট এফেক্টিভলি এন্ড এফিসিয়েন্টলি স্যাটিসফাই করা যায়, সেইটা জানা বা সেটা শেখা এবং সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিকেশন করা, সেটাই ইকোনমিক্সের প্রধান কাজ। What to produce, how to produce, and for whom to produce.
কি প্রডিউস করব, আমরা কি উৎপাদন করব, আমরা কেমন করে উৎপাদন করব, দ্যাট ইজ লেবার ইন্টেন্সিভ টেকনোলজি ইউজ করব, শ্রম নির্ভর না মূলধন নির্ভর ক্যাপিটাল ইন্টেন্সিভ, আর ফর হুম টু প্রডিউস, কাদের জন্য প্রোডাকশন করা হবে। কারণ প্রোডাকশনের 4টে ফ্যাক্টর, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিয়ার। এই 4টে ফ্যাক্টর কার কন্ট্রিবিউশন কতটা, ল্যান্ড কতটা রেন্ট পাবে খাজনা, লেবার কতটা কম্পেনসেশন অফ এমপ্লয়িজ পাবে অর্থাৎ মজুরি বেতন, ক্যাপিটাল মূলধন কতটা সুদ বা ইন্টারেস্ট পাবে, এন্টারপ্রেনিয়ার কতটা মুনাফা পাবে। এই ব্যাপারটাই ইকোনমিক্সের প্রধান আলোচ্য বিষয়, তাই বলা হয় ইকোনমিক্স চয়েস প্রবলেম সলভ করে। কিভাবে আমরা চয়েস করব, রিসোর্সটাকে কিভাবে আমরা আরো এফেক্টিভলি আর এফিসিয়েন্টলি ইউটিলাইজ করতে পারব। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ 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 বলুন। আচ্ছা আচ্ছা স্যার, এই ইকোনমিক্সকে কোন কোন ক্ষেত্রে এই সাবজেক্টটি পড়াশোনা করতে হয়? ইকোনমিক্স সাবজেক্টটা আমরা সেকেন্ডারি লেভেল থেকে শুরু হয়, যদিও সিবিএসই বা আইসিএসসি তে ক্লাস 9-10-এও ইকোনমিক্স থাকে, বেসিক ইকোনমিক্সটা থাকে ওদের। তো 11-12-এ যে কোনো স্ট্রিম, whether it is আর্টস, কমার্স অর সায়েন্স, যে কোনো শাখা থেকে ইকোনমিক্স পড়া যায়, এই সাবজেক্টটাকে রাখা যায়। তবে কমার্সের ছেলেমেয়েরা বা আর্টসের ছেলেমেয়েরা এটা বেশি রাখে। অনেক ভালো ছেলে, ভালো স্টুডেন্ট, একটু অন্য ধরনের চিন্তা ভাবনা যারা করে সায়েন্সের স্টুডেন্ট, তারাও ইকোনমিক্সটাকে ফোর্থ সাবজেক্ট হিসাবে রাখে। কারণ ইকোনমিক্সটা ফার্দার এডুকেশনের ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে অনেক সময় সায়েন্সের ছেলে মেয়েদের, ইঞ্জিনিয়ারিং এও ইকোনমিক্স আছে, আপনার ম্যানেজমেন্টেও ইকোনমিক্স আছে। তো অটোমেটিক্যালি অনেক, বা ক্যাট ম্যাট এইসব এক্সাম দিতে গেলে ইকোনমিক্স একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। তার জন্য সায়েন্স, আর্টস, কমার্স যে কেউ স্টুডেন্ট ইকোনমিক্স সাবজেক্টটাকে রাখতে পারে। তবে বেসিক্যালি এখন অনেক স্টুডেন্ট ইকোনমিক্স সাবজেক্টটাকে ভাবছে এটা একটু টাফ সাবজেক্ট, একটু সায়েন্স বেসড। কারণ ডিগ্রিটা আপনার বিএসসি দেওয়া হয়, অনার্স করলে বিএসসি অনার্স হয় এবং এমএসসি হয়, তাই অনেকে এটা ভয় পায়। কিন্তু আমি মনে করি ভয় পাওয়ার কিছু নেই, এই সাবজেক্টটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং। আচ্ছা, যদি সে ভালো করে পড়াশোনা করে তাহলে সাবজেক্টটা প্রচন্ড ইন্টারেস্টিং, কারণ প্রচন্ড বাস্তবিক, প্রচন্ড আমাদের রিয়েল লাইফের সঙ্গে ম্যাচ করে। আমাদের প্রতি মুহূর্তের যে সিচুয়েশন, পরিস্থিতিগুলো আমরা ফেস করছি, বা আমাদের ট্যাক্স স্ট্রাকচার, বা আমাদের যে এমপ্লয়মেন্ট, কর্মনিয়োগ, চাকরির ব্যাপার, এই সমস্ত কিছু, প্রভার্টি, দারিদ্রতা, এইসব ব্যাপারগুলো, এইগুলো ইকোনমিক্স সাবজেক্টটা জানা দরকার। যে কোনো কম্পিটিটিভ এক্সামে, স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্স, ওখানে ইকোনমিক্সের উপরই কোশ্চেন অনেকটা বেশি থাকে। গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, এগুলো আমরা প্রত্যেকেই জানি। ইকোনমিক্স না পড়লেও আমাদেরকে এই টপিকস গুলোকে জানতে হয়। এগুলো একটা খুব, মানে আমি কি বলবো, খুব মানে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আমাদের বাস্তবিক জীবনের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা স্যার, যদি কেউ ইকোনমিক্স নিয়ে পড়তে চায় তো সে কখন থেকে মেন্টালি প্রিপারেশন, বা যদি পড়াশোনা করতে চায় কখন থেকে স্টাডি করবে? তার কি এইচএস এর পর থেকে, নাকি 11-12 থেকে সে প্রিপারেশন নেবে? না, সে মনে করে যে সে উচ্চ সেই নিয়ে এগোবে। আচ্ছা, 11-12-এ ইকোনমিক সাবজেক্টটা থাকলে তো খুবই ভালো। তবে আমি ভালো ছেলে মেয়েদের একটা পরামর্শ দেব, ইকোনমিক্সটা রাখার সাথে সাথে
তারা ম্যাথমেটিক্সটাকে ফোর্থ সাবজেক্ট হিসাবে রাখার চেষ্টা রাখতেই হবে, কারণ ইকোনমিক্স অনার্স পড়তে গেলে ম্যাথ সাবজেক্টটা থাকতে হয়, আচ্ছা তাছাড়া ইকোনমিক্স অনার্স পাওয়া যায় না। তো অটোমেটিক্যালি 11-12-এ যদি কেউ নাও রাখে, তার যদি সায়েন্সের ডিগ্রি থাকে হায়ার সেকেন্ডারিতে, বা হ্যাঁ সায়েন্সের ডিগ্রি যদি থাকে, তাহলে সে ইকোনমিক্স অনার্সটা নিয়ে পড়তে পারবে। আর আর্টস বা কমার্স নিয়ে যদি হায়ার সেকেন্ডারিতে ইকোনমিক্স প্লাস ম্যাথমেটিক্স থাকে, তাহলে সে ইকোনমিক্স অনার্স পড়তে পারবে, এবং সেক্ষেত্রে সে বিএসসি বা বিএ দুটো ডিগ্রি যে পেতে পারে। ডিপেন্ড করছে তো পাস কোর্সের সাবজেক্ট গুলোর উপর। যদি পাস কোর্সে আর্টসের সাবজেক্ট থাকে তার কম্বিনেশন, তাহলে তার বিএ অনার্স ডিগ্রি হবে। আর যদি তার ম্যাথ, ফিজিক্স বা ম্যাথ, স্ট্যাট এই সাবজেক্টগুলো পাস কোর্সে থাকে, ইকোনমিক্স অনার্সের ক্ষেত্রে বিএসসি ডিগ্রিটা হয়। তবে এখন একটা সাবজেক্ট খুবই ইকোনমিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, অনেক সায়েন্সের ছেলেও পিওর সায়েন্স ছেড়ে এটাতে চলে যাচ্ছে যারা ভালো স্টুডেন্ট, দ্যাট ইজ ইকো-স্ট্যাট ম্যাথ। আচ্ছা ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স, এটা খুব দামি সাবজেক্ট। আমি অনেক সিবিএসই স্কুলেও পড়ানো হয়, অনেক ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্কুলেও পড়ানো হয়, যেখানে এই সাবজেক্টটা খুব কম লিমিটেড স্টুডেন্ট পড়ে, কারণ তিনটে সাবজেক্টই একটু মানে টাফ, খুব কিন্তু খুব স্ট্যান্ডার্ড, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স। এতে করে আফটার হায়ার সেকেন্ডারি সে যদি মনে করে ইকোনমিক্স অনার্স নিয়ে পড়তে পারছে, সে যদি মনে করে সে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে পারছে, বিএসসি স্ট্যাট, এমএসসি স্ট্যাট, সে মনে করলে ম্যাথমেটিক্সে মাস্টার ডিগ্রি অবধি করতে পারবে। ইকো স্ট্যাট ম্যাথ নিয়ে পড়ার ক্ষেত্রে যদি স্ট্যাটিস্টিক্সটাও তার খুব ভালো হয়, তাহলে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনের যে কম্পিটিটিভ এক্সাম হয়, যেটা অল ওভার ইন্ডিয়াতে খুব লিমিটেড সিট আছে, সেটাতে যদি খুব ভালো স্টুডেন্ট যদি সে চান্স পেয়ে যায়, তাহলে তার ক্যারিয়ারের ক্ষেত্রে সেটা একটা বিশাল জায়গায় চলে। আচ্ছা আচ্ছা স্যার, ইকোনমিক্স নিয়ে পড়তে গেলে স্টুডেন্টকে কি করতে হবে? ইকোনমিক্স নিয়ে পড়তে গেলে হায়ার সেকেন্ডারিতে ইকোনমিক্স থাকলেও চলবে, বা না থাকলেও সায়েন্সের ছেলেরা ম্যাথমেটিক্স থাকলেই ইকোনমিক্স অনার্স নিয়ে পড়তে পারে। আচ্ছা আমাদের বেসিক্যালি আমাদের ম্যাকাউট ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট কোর্স পড়া হয়, বিবিএ, সেখানেও ইকোনমিক্স পেপারটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। আর কেউ যদি জেনারেল ইকোনমিক্স অনার্স করতে চায়, তাহলে তো আমাদের এই এরিয়াতে কাজী নজরুল ইউনিভার্সিটি রয়েছে, বর্ধমান ইউনিভার্সিটি আছে, এবং সবথেকে ভালো স্টুডেন্টদের জন্য আমি তো বলবো তারা যদি পারে প্রেসিডেন্সি বা সেন্ট জেভিয়ার এইসব জায়গায় ইকোনমিক্স নিয়ে পড়তে, আর কমার্স নিয়ে যদি সে পড়ে, তাহলে সেখানেও কিন্তু ইকোনমিক্সটা থাকেই। অটোমেটিক্যালি অ্যাকাউন্টেন্সিতে কেউ যদি অনার্স করতে চায়, তাকেও কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটা খুব ভালো করে হায়ার সেকেন্ডারি লেভেলে রাখতেই হবে, কারণ গ্র্যাজুয়েশনেও অনার্সেও অ্যাকাউন্টেন্সি অনার্সেও ইকোনমিক্স পেপারটা লাগে, মাস্টার ডিগ্রিতেও ইকোনমিক্স পেপারটা লাগে। আচ্ছা আচ্ছা স্যার, আপনাদের যে কলেজে এইমস এর যদি ইকোনমিক্স পড়ার নিয়ে যদি বলেন যে কিভাবে স্টুডেন্টরা অ্যাডমিশন নেবে বা পড়াশোনার যদি পদ্ধতিটা একটু বলেন। আচ্ছা, প্রথমে বলে রাখি আমাদের কলেজটা হচ্ছে ম্যানেজমেন্ট কলেজ। আচ্ছা, এখানে তো ডাইরেক্টলি আপনার ইকোনমিক্স সাবজেক্টটা নিয়ে তো পড়া যাবে না, এখানে পড়তে গেলে বিবিএ অনার্স করতে হবে। আচ্ছা, সেখানে ইকোনমিক্স সাবজেক্টটা সে পাবে, ম্যানেজেরিয়াল ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমিক এনভায়রনমেন্ট, এই ধরনের বিভিন্ন পেপার সে পড়তে পারবে। অন্য ম্যানেজমেন্ট পেপারের সঙ্গে মার্কেটিং ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কমিউনিকেশন, এইগুলোর সঙ্গে তাকে ইকোনমিক্স পেপারটা পড়তে হবে।
সেটা বিবিএ অনার্স হলো, তারপর তাকে অবশ্যই আমি বলবো সে স্টুডেন্টটাকে বিবিএ অনার্সে ভালো রেজাল্ট করে জবে ট্রাই না করে এমবিএটা করার জন্য। এমবিএটা আমাদের কলেজে এখনো অব্দি শুরু হয়নি। মাস্টার অফ হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের এই বছর শুরু হওয়ার একটা চিন্তা ভাবনা চলছে, সেটা হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্টরা করে। আর এমবিএ করলে কলকাতায় অনেক কলেজ আছে, মানে দুর্গাপুরেও অনেক কলেজ আছে। তবে আমি অবশ্যই বলবো একটু বাইরে গিয়ে যদি ভালো কলেজে এমবিএ করা যায়, ক্যাট র্যাঙ্কিং করে বা ম্যাটে র্যাঙ্কিং করে, তাহলে খুব ভালো ভালো কলেজ পাওয়া যায়। আইআইএম পেলে তো খুবই ভালো, তাহলে তো তার কেরিয়ারের ব্যাপারে আর কিছু বলাই থাকছে না, সেখানে ইকোনমিক্স পেপারটা কিন্তু থাকবেই। আচ্ছা আচ্ছা স্যার, অন্যান্য কলেজ যে গভর্নমেন্ট কলেজগুলি রয়েছে সেই কলেজগুলোর তুলনায় আপনাদের ম্যানেজমেন্টের কলেজের কি সুবিধা রয়েছে? আচ্ছা, গভর্নমেন্ট কলেজে জেনারেলি যেগুলো আমাদের জেনারেল কলেজ, যেখানে বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড পড়ানো হয়, বিকম, বিএ বা বিএসসি অনার্স বা পাস হোক, সেগুলো আপনার জেনারেল কোর্স হচ্ছে। কিন্তু এখন জেনারেল কোর্সের অবস্থাটা, ওপেনিংটা, অপরচুনিটিসটা রিলেটিভলি কমে গেছে। আচ্ছা, খুব ভালো স্টুডেন্ট হলে অবশ্যই তার ক্ষেত্রে জেনারেল কোর্স খুব হেল্পফুল হবে। সে যদি ইন ফিউচার কলেজে প্রফেসরি করতে চায় বা স্কুলে টিচারশিপ করতে চান, তাহলে তার ক্ষেত্রে তো জেনারেল কোর্স, ইকোনমিক্সে অনার্স করে মাস্টার ডিগ্রি করা, তার জন্য গভর্নমেন্ট কলেজগুলোতে বা যে কোনো আমাদের জেনারেল যে কলেজগুলো আছে সেখানে সেই ইকোনমিক্স অনার্স নিয়ে পড়তে পারে। কিন্তু প্রফেশনাল কোর্স যদি কেউ করতে চায়, আচ্ছা, দ্যাট ইজ চাকরি জব ওরিয়েন্টেড কোর্স, সেইগুলো হচ্ছে আপনার আমাদের কলেজগুলো করায়। এখানে আপনার ম্যানেজমেন্টের বিভিন্ন স্ট্রিম আছে, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। এইসব কোর্সগুলোর ক্ষেত্রে জব অপরচুনিটিটা রিলেটিভলি একটু বেটার। অনেক সাধারণ মেরিটের ছেলে মেয়েরাও জবটা পেয়ে যায়, যদিও এখন জব তো সবই প্রাইভেট হয়ে এসছে। কেউ যদি ভাবে যে আমাকে গভর্নমেন্ট জবই পেতে হবে, সেটা কিন্তু খুব একটা আর এক্সপেক্ট না করাটাই বেটার। কারণ গভর্নমেন্ট জব আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে, প্রাইভেটাইজেশনের দিকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। একদমই। আচ্ছা স্যার, ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইকোনমিক্সের অ্যাপ্লিকেশন কি রয়েছে? হ্যাঁ, ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি একটা জিনিস দেখেছি, ম্যানেজমেন্ট কথাটাকে ভাঙলেই দেখুন, ম্যানেজমেন্ট টি, টি ফর ট্যাক্টফুলি। আচ্ছা, কারণ ম্যানেজমেন্ট বেসিক্যালি মানুষজনকে ট্যাক্টফুলি ম্যানেজ করা। একদম। আর ম্যানেজমেন্ট ইজ এ আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু আদার মোস্ট এফেক্টিভলি এন্ড এফিসিয়েন্টলি। মানুষকে এফিসিয়েন্টলি এন্ড এফেক্টিভলি কাজটা করিয়ে নেওয়া, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টে ইকোনমিক্সের একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আছে। কারণ আমরা যা কিছু করি সবই প্রোডাকশন ওরিয়েন্টেড, আর প্রোডাকশন মানেই তো ইকোনমিক্স। প্রোডাকশন মানেই তো ইকোনমিক্স। কস্ট, কত খরচা পড়ছে, রেভিনিউ, কত আয় হচ্ছে, আমাদের কোম্পানির ব্রেক ইভেন কোথায় আসবে, যাতে করে কোম্পানি মিনিমাম সাস্টেন করতে গেলে কোম্পানিকে বা যে কোনো অর্গানাইজেশনকে তার একটা ব্রেক ইভেনে আসতে হবে, না প্রফিট না লস, সেটা আগে আমাকে জানতে হবে সেটা কোথায়। সেটা গেলে ইকোনমিক্সটা দরকার। আমার প্রফিটটা কিভাবে ম্যাক্সিমাম করব, সেটার উপায় কি, ইকোনমিক্সের অ্যাপ্লিকেশন সেখানে দরকার হবে। আমরা একটা লেবারকে কতক্ষণ অবধি রিক্রুট করব, কতজন লেবার রিক্রুট করলে আমার প্রোডাকশনটা থেকে আমি রিটার্নটা ম্যাক্সিমাম পাবো, আমার অর্গানাইজেশনের যে অবজেক্টিভ, দ্যাট ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন বা সেলস ম্যাক্সিমাইজেশন, সেটা কি করে আমি অ্যাচিভ করব, এটার জন্য আমার ইকোনমিক্সটার দরকার আছে। ইকোনমিক্স ছাড়া তো প্রোডাকশন, কনজাম্পশন কোনোটাই তো পসিবল নয়। আর ইকোনমিক্স তো বেস, আর বাকিগুলো তো সুপার স্ট্রাকচার।
আমরা যদি মনে করুন মন্দিরের যে মা কালী বা মা দুর্গা আমরা বানাচ্ছি, সেখানে যদি আমরা দেখি যে আমাদের মা কালীর যে খড়ের কাঠামোটা বানানো হয় সেটা ঠিক না থাকলে কি আমরা যতই মা কালীকে সাজাই না কেন মা কালী কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না। একদম। আমাদেরকে সবার আগে কাঠামোটাকে সুন্দর করে বানাতে হবে। ঠিক একইভাবে ইকোনমিক্স হচ্ছে আমাদের সমাজের ভিত, বেশ, তার উপর দাঁড়িয়ে আছে বাকি সব সাবজেক্ট গুলো। আচ্ছা। ইকোনমি যদি না থাকে তাহলে বাকিগুলো ইম্পর্টেন্স আসছে কোথার থেকে? একদম। ইকোনমিটা তো সবার আগে তো স্ট্রং করতে হবে। আচ্ছা। মানুষের এডুকেশন বিভিন্ন সাবজেক্ট নিয়ে যে সে পড়বে, মেন উদ্দেশ্য তো প্রোডাকশন, অ্যালোকেশন অফ রিসোর্সেস, ফুললি ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, এবং সেটার জন্য ইকোনমিক্সটা দরকারি। আচ্ছা। আচ্ছা স্যার, একজন ছাত্রকে যদি বলা হয় ইকোনমিক্স নিয়ে পড়তে, তো সে কেন পড়াশোনা করবে এই সাবজেক্টটা? আজকের দিনে দাঁড়িয়ে দেখুন চারিদিকে ছড়িয়ে রয়েছে, সাবজেক্টের কোনো অভাব নেই, মানে ছাত্রছাত্রী চাইলেই সে পড়তে পারবে। তো সে আজকের দিনে দাঁড়িয়ে ইকোনমিক্স নিয়ে কেন এগোবে? দেখুন, ইকোনমিক্স সাবজেক্টটা বেসিক্যালি যারা মানে একটু ব্রিলিয়েন্ট স্কলার বা খুব ভালো স্টুডেন্ট, আচ্ছা। তাদের কাছে কিন্তু একটা বিশাল একটা স্কোপ আছে। আমরা অনেক সময় অনেক স্টুডেন্ট কিন্তু পিওর সায়েন্স ডিপেন্ডেন্ট সাবজেক্টে অনেক সময় যেতে চাই না। সেক্ষেত্রে ইকোনমিক্স সাবজেক্টটা আপনার সে ইঞ্জিনিয়ারিং বা আমাদের পলিটেকনিক সব জায়গায় ইকোনমিক্স পেপারটা থাকে, ল সেখানে ইকোনমিক্স থাকে। ইকোনমিক্স সাবজেক্টটা একটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা একটা ভালো ছেলেকে একটা বিশাল জায়গায় নিয়ে যেতে পারে। আচ্ছা। সে যদি ইকোনমিক্স অনার্স করে এমবিএ কমপ্লিট করে, তারপর সে পিএইচডি করে নেয়, তাহলে সে একটা বিশাল জায়গায় চলে যেতে পারে। সেটা বিশাল কোম্পানিতে প্ল্যানিং ডিপার্টমেন্টে বা টপ লেভেল ম্যানেজমেন্ট লেভেলে সে কিন্তু কাজ করতে পারবে। তার জন্য খুব ভালো স্টুডেন্ট হতে হবে, সিনসিয়ার স্টুডেন্ট হতে হবে, পড়াশোনা করার আগ্রহ আছে, একটু মানে রিয়েলিস্টিক সাবজেক্ট নিয়ে পড়তে চায়, তাহলে তাকে ইকোনমিক্সটাকেই পছন্দ করাটা আমার মনে হয় খারাপ হবে না। আচ্ছা। আচ্ছা স্যার, চাকরির জগতে এই বিষয়ের গুরুত্ব কি? চাকরির জগতে ইকোনমিক্সের গুরুত্ব এই ক্ষেত্রে এইটাই, ইকোনমিক্স কি করে, যখন কোনো প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হোক, হসপিটাল ইন্ডাস্ট্রি হোক, হোটেল ইন্ডাস্ট্রি হোক, আলটিমেটলি আমাদের যেটা চাই সেটা হচ্ছে আমরা প্রফিট আর্ন করতে পারছি কিনা আর কাস্টমারকে স্যাটিসফাই করতে পারছি কিনা। আচ্ছা। এই প্রফিট আর্নিং এন্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই দুটো ব্যাপারকেই যদি সাকসেস করতে হয়, তাহলে ইকোনমিক্সের ছেলেদের বা ইকোনমিক্সে যদি সে কোনো এমপ্লয়ি হয় যে ইকোনমিক্স বেস, তাহলে সে কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট ব্যাপারটাকে একটা জায়গায় সামলে দিতে পারবে। কি করে কাস্টমারকে একটা মিনিমাম প্রাইসে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া যায়, কাস্টমারকে স্যাটিসফাই করা যায়, সেই সঙ্গে কোম্পানির প্রফিটটাকে কি করে মেনটেন করা যায়, কাস্টমারকে কি করে রিটেনশন করা যায়, ধরে রাখা যায়, এই ব্যাপারগুলো সেখানে ইকোনমিক্সের লোকের যে ইকোনমিক্সের লোক ওখানে কাজ করছেন তাকে কিন্তু এই প্ল্যানিং ব্যাপারটাকে তৈরি করতে হয়। কোম্পানির টপ লেভেল কিন্তু কর্পোরেট লেভেল প্ল্যানিং গুলো তৈরি করে, সেখানে কিন্তু ইকোনমিক্সের লোককে অবশ্যই লাগে। আচ্ছা। আচ্ছা স্যার, এই ধরুন ইকোনমিক্স নিয়ে কেউ পড়াশোনা করছে, সে হায়ার স্টাডি করলো, হায়ার স্টাডির জন্য কি দেশের মধ্যেই কোনো আছে নাকি বিদেশেও মানে যেতে পারে হায়ার স্টাডির জন্য?
তার কি দেখুন, মানে হায়ার স্টাডির আমাদের জন্য বিদেশ যাত্রা রয়েছে পড়াশোনা বা চাকরির ক্ষেত্রেও কি হ্যাঁ তার বিদেশে কোনো একটা সুযোগ থাকবে? হ্যাঁ, বিদেশে তো অবশ্যই ম্যাডাম, এটা তো বলার কিছুই নয়। বিদেশে সুযোগ তো পড়াশোনার আমাদের থেকে একটু বেশিই রয়েছে। তবে আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়াও কিন্তু ওয়ার্ল্ডের এডুকেশন হাবস হিসাবে তার কিন্তু একটা নাম আছে। আচ্ছা। ইন্ডিয়াতেও অনেক ভালো ভালো কলেজ আছে, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, যারা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির স্টুডেন্ট কিন্তু প্রতি বছর তৈরি করে। আচ্ছা। তবে অবশ্যই বিদেশে গেলে আমরা কিছুটা জব অপরচুনিটি বা ইন টার্মস অফ আর্নিং মানি বা ডলার, সেটা স্কোপটা একটু বেশি অবশ্যই থাকে। আচ্ছা। আমাদের তো আন্ডার ডেভেলপ কান্ট্রিজ, অতটা একদম। জবের ক্ষেত্রে অতটা আমরা যতটা পড়াশোনা করে যেরকম আমাদের আর্নিং করা দরকার সেটা অতটা আমরা পাই না। সেই ছেলেটাই বা সেই মেয়েটাই যদি বিদেশে কোনো রকমে যেতে পারে স্টাডি করে বা হায়ার স্টাডি করতে, পিএইচডি করতে, বাইরের কোনো বড় ইউনিভার্সিটিতে সে যদি যেতে পারে, তাহলে সে সেখানেই এমন বেশ জব শুরুতেই পেয়ে যাবে যেটা তার খুব লুক্রেটিভ, একটা ভালো লামসাম স্যালারি তাকে প্রোভাইড করবে। আচ্ছা। আচ্ছা স্যার, এই যে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা যদি কেউ করে কোনো ছাত্রছাত্রীরা, তো সেই পড়াশোনার পরে একাডেমিক্স লাইনে যাওয়াটা তার জন্য ভালো হবে, নাকি কোনো নিজের বিজনেস করাটা তার জন্য মানে ঠিক হবে বা সাফল্য আসবে তার পড়াতে? দেখুন, বিজনেস হচ্ছে, আমার বিজনেস কথাটা হচ্ছে বিজিনেস। আচ্ছা। বিজিনেস থেকে বিজনেস এসছে। তো বিজিনেস মানে খুব ব্যস্ততা, দ্যাট ইজ আচ্ছা। আপনাকে প্রচন্ড রকম মানে ইনভলভমেন্ট দরকার। অনেকে ভাবে যে বিজনেস করাটা খুব ইজি, না, বিজনেস করাটা কিন্তু ইজি নয়। বিজনেস করা কিন্তু তার নিজস্ব একটা ক্রিয়েটিভিটি, তার চিন্তা ভাবনা, তার ফোরসাইটনেস, দ্যাট ইজ ভবিষ্যৎ সম্বন্ধে তার চিন্তা ভাবনা, এটা কিন্তু ভীষণ দরকার। এবং সেক্ষেত্রে অবশ্যই যদি সিক্সের ছেলে হয়, সে একটা অন্যভাবে বিজনেসটা করতে পারত, একটা অন্য লেভেলে। আর পড়াশোনার জগতে যদি সে থাকতে চায়, কলেজে প্রফেসরি করতে চায়, স্কুলে টিচারশিপ করতে চায়, সেটাতে জব স্যাটিসফ্যাকশনটা তার অনেক বেশি থাকে। আচ্ছা। স্টুডেন্টদের সঙ্গে থাকাটা একটা অন্যরকম, হয়তো তার ইনকামের সোর্সটা রিলেটিভলি কম হতে পারে, কিন্তু মানসিক প্রশান্তি যেটা বলে আচ্ছা। সেটা কিন্তু অনেক বেশি পাওয়া যায়। কিন্তু বিজনেসের ক্ষেত্রে কি, সময়টা একটা বিশাল ফ্যাক্টর, এবং তার চিন্তা ভাবনা যে আচ্ছা। ভবিষ্যতে কি হতে পারে, আমি যে প্রোডাক্টটা প্রডিউস করতে যাচ্ছি সেটার মার্কেট থাকবে কি থাকবে না, মানুষের টেস্ট প্রিফারেন্স চেঞ্জ হয়ে যাবে কি হবে না, একদমই। আমার 10 বছর পরে সেল কি হতে পারে, তাকে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করে সেটাকে ক্যালকুলেট করতে হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই ইকোনমিক্স এর লোক দরকার। ট্রেন্ড প্রজেকশন মেথড বলা হয় এটাকে। আচ্ছা। এটা করে তাকে ফিউচার সেলসটা জানা যায়। আচ্ছা। আচ্ছা স্যার, আমরা ইকোনমিক্স নিয়ে অনেক কিছু জানার আছে আপনার কাছে, আমরা বিস্তারিত আলোচনা তো করবই, কিন্তু এখন আমাদের সময় হয়ে গেছে একটা বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা আবার সেই আলোচনায় ফিরে যাব, ইকোনমিক্স বা অর্থনীতি। আমাদের সঙ্গে রয়েছেন স্বরূপ কুমার ভট্টাচার্য স্যার। আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনার সাথে, যে এই ইকোনমিক্স বা অর্থনীতি পড়াশোনার পরে চাকরি ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কি কি সুযোগ সুবিধা রয়েছে, তারা কি শুধুমাত্র একাডেমিক্স লাইনে বা কি সরকারি কোনো চাকরি বা পড়াশোনার জগতেই চাকরি পেতে পারে, বা বিজনেস বা কি কোনো নিজস্ব কোনো প্রাইভেট সেক্টরে কোথায় গেলে তাদের সুবিধা হবে, বা কোথায় কোথায় যাওয়ার তাদের রাস্তা রয়েছে বা দিক রয়েছে? আচ্ছা, ইকোনমিক্স এ পড়ার ক্ষেত্রে সবার শুরুতেই আমরা যেটা ভাবি সেটা হচ্ছে আমি কোনো কলেজে প্রফেসরি করব, বা কোনো স্কুলে টিচার হব, শিক্ষক হব বা শিক্ষিকা হব। একদম। এছাড়া অনেক পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, সেই সব জায়গায় যদি আমি জব পাই, গভর্নমেন্ট সেক্টর যেগুলো আমি বলি, সেখানে একটা ম্যানেজমেন্ট লেভেলের জব পাবো। কিন্তু প্রেজেন্ট সিনারিওতে তো অলরেডি পাবলিক সেক্টর গুলো আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের দিকে চলে যাচ্ছে।
তো এখন আমাদের প্রাইভেট সেক্টর গুলো টাটা, তারপর রিলায়েন্স, আম্বানি, তারপর আপনার আদিত্য গ্রুপ, এইসব বড় বড় যে আমাদের মাল্টিনেশনাল কর্পোরেশন বা কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোতে ইকোনমিক্সের ছেলে মেয়েদের, হায়ার এডুকেটেড যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে যথেষ্ট স্কোপ থাকে। আদারওয়াইজ কেউ যদি এন্টারপ্রেনিউর হতে চায়, আচ্ছা, যদি তার মধ্যে এন্টারপ্রেনিউর স্কিল থাকে, আমি নিজে কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রেও ইকোনমিক্স তো তাকে প্রচন্ড রকম হেল্প করবে। কস্ট বেনিফিট অ্যানালিসিস বলে একটা জিনিস হয়, সেটা ইকোনমিক্সের স্টুডেন্টরা বা অ্যাকাউন্টস বা কমার্সের স্টুডেন্টরা এটা খুব ভালো করে বুঝতে পারে। আর বিজনেস ভেঞ্চার যখন সে কোনো কিছু খুলতে চাইছে, সেক্ষেত্রে ইকোনমিক্সের ছেলেমেয়েরা অবশ্যই টেকনিক্যালি অনেক বেশি সাপোর্টটা পাবে, কারণ তারা ফিজিবিলিটি মানে এই ব্যবসাটা, এই যেটা আমি করতে চাইছি সেটা করা কতখানা আমার ঠিক হবে, সেটা আগের থেকে অ্যাজাম্পশন যেটা, সেটা অনেক ভালোভাবে করতে পারে। তারা মার্কেটের পোটেনশিয়াল ডিমান্ডটা বুঝতে পারে, টার্গেট কাস্টমার কারা আছে তারা অ্যানালিসিস করতে পারে। সুতরাং নিজের যদি তার এন্টারপ্রেনিউর ক্রিয়েটিভিটি, ইনোভেটিভ পাওয়ার থাকে, তার নিজস্ব মেন্টাল ইন্টেলিজেন্সি লেভেলটা যদি একটু হাই হয়, সে নিজেও কিন্তু অনেক কিছু সেলফ এমপ্লয়মেন্টের জন্য সে কিন্তু নিজের ভেঞ্চার খুলতেই পারে। এবং সেখানে ইকোনমিক্সের ছেলে মেয়েরা তো অবশ্যই একটু অ্যাডেড অ্যাডভান্টেজ তো পাবেই। আচ্ছা, আচ্ছা স্যার, আপনি যখন আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠান রয়েছেন, একজন অর্থনীতির ইকোনমিক্সের একজন অধ্যাপক রয়েছেন, আপনার কাছে আমি যদি একটু জানতে চাই যে যে ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হবে বা আজকের অনুষ্ঠান দেখে যে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করব, তাদের সামনে যদি আমি একটু তুলে ধরতে চাই বর্তমানে ভারতবর্ষের ইকোনমিক্সের বর্তমান অবস্থাটা যে কি, যদি একটু আপনি বলেন। ভারতবর্ষের বর্তমান ইকোনমি অবস্থা বলতে গেলে করোনা সিচুয়েশনটা একটা শুধু ভারতবর্ষ নয়, এন্টায়ার ওয়ার্ল্ডের সমস্ত দেশের ইকোনমিকেই অনেকটা পেছনে ফেলে দিয়েছে। আচ্ছা, তার মধ্যে আমরা এমনিতেই আন্ডার ডেভেলপ বা উন্নয়নশীল, অনেক সময় বলা হয় ডেভেলপিং কান্ট্রি, আমাদের উপর তো নেগেটিভ ইম্প্যাক্ট একটু বেশি পড়েছেই। তবে ইকোনমিক্সের ইমপ্লিকেশন, পলিসি ইমপ্লিকেশন, এইটা গভর্নমেন্টের কেমন ভাবে করছে, তাদের অর্থ দপ্তর, দ্যাট ইজ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, তাদের চিন্তা ভাবনাটা কেমন, তার উপরে অনেকটা নির্ভর করে। এবারে আমাদের কান্ট্রিটা বেসিক্যালি মিক্সড ইকোনমি, মিশ্র অর্থ ব্যবস্থা, ক্যাপিটালিস্টিক, মিক্স আর সোশ্যালিস্টিক, তিন ধরনের ইকোনমি হয়। আমেরিকা, জার্মান, এদের ইকোনমি হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি, whereas সোভিয়েত রাশিয়া, রোমানিয়া, ভিয়েতনাম, কিছুটা চায়না যদিও এখন মিক্সড ইকোনমি হয়ে গেছে, এগুলো হচ্ছে সোশ্যালিস্টিক ইকোনমি প্যাটার্ন। তো আমাদের দেশটা মিক্সড ইকোনমি হলেও আস্তে আস্তে ক্যাপিটালিস্টিক ইকোনমির দিকে মোড় নিচ্ছে। আর 1991-এ সারা ওয়ার্ল্ডে এবং স্পেশালি 1991-এ আমাদের কান্ট্রিতে ইকোনমিক পলিসি লঞ্চ হয়েছে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে। উনি ছিলেন, মনমোহন সিং ছিলেন, বলা হয় ওনাকে এশিয়া মহাদেশের অ্যাডাম স্মিথ, মানে অ্যাডাম স্মিথ হচ্ছে ইকোনমিক্সের ফাদার, মনমোহন সিংকে বলা হয় অ্যাডাম স্মিথ, হাইলি কোয়ালিফাইড। তো উনি লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, এই তিনটে ব্যাপারকে আমাদের কান্ট্রিতে অ্যাপ্লাই করার চেষ্টা করছিলেন, নতুন ইকোনমিক পলিসি নিয়েছিলেন।
তাতে করে বলা হচ্ছে, খুব সংক্ষেপে বলতে গেলে, আস্তে আস্তে যেসব পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস গুলো রয়েছে, যাদের প্রফিট মার্জিন কম বা রেগুলার বেসিসে লস করছে, সেগুলোকে আস্তে আস্তে ডিসইনভেস্টমেন্ট করতে হবে, প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিতে হবে। সেকেন্ডলি উনি বলেছিলেন, লিবারালাইজেশনের ক্ষেত্রে উনি বলেছিলেন যে আগে যেমন গভর্নমেন্ট এর পারমিশন ছাড়া প্রাইভেট সেক্টর গুলো সমস্ত কিছুতে ইনভেস্টমেন্ট মানে বিজনেস করতে পারতো না, গভর্নমেন্ট পারমিশন দিলে পারতো। কয়েকটা ক্ষেত্রে তো শুধুমাত্র পাবলিক সেক্টর মানে সরকারি ক্ষেত্র ছাড়া হতোই না, রেল, ডিফেন্স। উনি বলেছেন আস্তে আস্তে গভর্নমেন্ট সেক্টরের সংখ্যাটা কমিয়ে প্রাইভেট সেক্টর দিকে ফ্রি পারমিশন দিতে হবে। এতে করে প্রাইভেট সেক্টর গুলোর ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি গভর্নমেন্ট সেক্টরের থেকে অনেক বেশি হয়, তাদের কাজ করার মানসিকতা বা দক্ষতাটা অনেক বেশি থাকে, যেহেতু কনস্ট্যান্ট তাকে মনিটরিং করা হয়, ম্যানেজমেন্ট খুব স্ট্রিক্ট প্রিন্সিপাল ফলো করে, রেগুলার মার্কেট অবজার্ভ করে ওরা কাজকর্ম করে। যেখানে সরকারি ক্ষেত্রের ক্ষেত্রে একটা সমস্যা অনেক ক্ষেত্রে দাঁড়ায়, সেখানে হাইলি কোয়ালিফাইড এডুকেটেড প্রচুর এমপ্লয়ি সেখানে জব করে, কিন্তু সেখানে ম্যানেজমেন্ট কন্ট্রোলটা যেহেতু অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রোল থাকে, তাদের হাতে অনেক কিছু করার থাকে না। আস্তে আস্তে ধীরে ধীরে অর্গানাইজেশন গুলো সিক হয়ে যাচ্ছে, রুগ্ন প্রায়, যেমন আমাদের এমএনসি অলরেডি বন্ধ হয়ে গেল। তো প্রাইভেট সেক্টর গুলো আস্তে আস্তে ডেভেলপ করতে হবে, ওদিকে পারমিশন, অটোমেটিক পারমিশন দিতে হবে, ফরেন ডাইরেক্ট পারমিশন দিতে হবে, পোর্টফোলিও ইনভেস্টমেন্টের সুযোগ দিতে হবে ফরেন কোম্পানিগুলোকে। এগুলো মনমোহন সিং এর। আর সারা পৃথিবীটাকে একটা গ্লোবাল ভিলেজ হিসাবে কল্পনা করতে হবে। যেমন ধরুন আমরা এক পাড়ায় থেকে অন্য পাড়ায় যদি পড়াতে যেতে চাই, কেউ তো বাধা আমাদেরকে দেয় না। আমরা এক পাড়ায় থেকে অন্য পাড়ায় যদি কোনো দোকান খুলতে চাই, কেউ আমাদেরকে বাধা দেয় না। ঠিক একইভাবে এক একটা দেশ, এক একটা পাড়া, সারা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো লেবার ক্যাপিটাল মুভমেন্ট হবে, কোন রকম বাধা দেয়া। আপনি যদি চান, আমি যদি চাই, আমরা লন্ডনে গিয়ে ফুচকা বিক্রি করব, ওরা যদি চায় ইন্ডিয়াতে এসে বাঁধাকপি বিক্রি করবে। দিস ইজ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন শুধু ইকোনমিক্স এর ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে গ্লোবালাইজেশন হয়। রাজনীতিও আজকাল গ্লোবালাইজেশন হয়ে গেছে, বিশ্বায়ন হয়ে গেছে। রাজনীতি পলিটিক্স এর ক্ষেত্রেও আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স এর প্রভাব আমাদের দেশীয় রাজনীতিতেও পড়ছে। কিন্তু যে টপিকটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন, রিসেন্টলি কিছুদিন যাবত দেখা যাচ্ছে আমাদের প্রাইভেট সেক্টর বাড়ছে, কিন্তু যেগুলো নবরত্ন ইন্ডাস্ট্রি বলা হয়, যাতে রেল ছিল একটা নবরত্ন ইন্ডাস্ট্রি, রেলটারও কিছু কিছু পোর্শন প্রাইভেটের হাতে দেওয়া হচ্ছে। এতে আমি ব্যক্তিগতভাবে যেটা অনেক জব অপরচুনিটিস রিলেটিভলি কিন্তু কমে যেতে পারে। কারণ যে হকাররা রেলে আপনার হকারি করে করছিল, তাদেরকেও কিন্তু যদি কোনো প্রাইভেটের হাতে স্টেশনটা বা রেলটা চলে যায়, সে হকারটা কিন্তু উঠতে পাবে না, একদম সে হকারটাকে কিন্তু উঠতে দেওয়া হবে না, বা কিন্তু ঝালমুড়ি বিকতে পারবে না। সেখানে টোটালি ওই প্রাইভেট এন্টারপ্রেনিয়ারের নিজস্ব টিম কাজ করবে, এতে করে জব অপরচুনিটি অনেক কমবে। তবে অবশ্যই সার্ভিসটা আমরা বেটার পাবো। আর প্রাইভেট অর্গানাইজেশন তারা সার্ভিসটা অনেক বেটার দেয়, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। একদম একদম। কিন্তু যতই বলা হোক রেটটাও কিন্তু অনেক। হ্যাঁ স্যার, আমাদের রাজ্যে অর্থনীতির উন্নতির জন্য কি কি করণীয় বলে মনে হয় আপনার? আমাদের রাজ্য অ্যাকচুয়ালি আমাদের দেশটা তো ফেডারেল গভর্নমেন্ট, একদম, সেখানে কেন্দ্রীয় সরকারের প্রভাব তো
ইনডাইরেক্টলি একটা থেকেই যায়। আচ্ছা আলাদা করে রাজ্য সরকার অনেক নতুন নতুন প্রজেক্ট বিশেষ করে উইকার সেকশনের জন্য নিয়ে আসছেন। আচ্ছা যেমন আমরা রিসেন্টলি দেখেছি স্বাস্থ্য সাথী চালু করেছেন, কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন, আবার লক্ষ্মী ভান্ডার বলে একটা প্রকল্প চালু করেছেন। এগুলোতে কিছুটা হলেও মানুষের একদম লোয়ার লেভেল ইনকাম গ্রুপসের লোকের হাতে কিছুটা হলেও টাকা আসছে, যে আচ্ছা টাকাটা কিন্তু ট্রিকল ডাউন এফেক্ট বলে একটা কথা হয়, চুইয়ে পড়া প্রভাব, যার প্রভাবে কিন্তু কিছুটা ইনকাম জেনারেট হবে। তবে আমার নিজস্ব ব্যক্তিগত মত, আমাদের রাজ্য সরকারের নিজস্ব কিছু ইনকামের ব্যবস্থা করা দরকার। নিজস্ব ইনকাম, আচ্ছা আমাদের রেভিনিউটা ম্যাক্সিমাম আসে আপনার ট্যাক্স থেকে আর কিছু নন ট্যাক্স থেকে, ফিজ, ফাইন্স, পেনাল্টিজ, এইগুলো থেকে। আচ্ছা তো ওইগুলো থেকে আসে, তাতে কিন্তু আলটিমেটলি ঘুরে আমাদের উপরে আবার চাপটা পড়ে যাচ্ছে। স্যার আজকের যদি দিনে এই যে government- অর্থনীতির এই বেহাল দশা, এক কথায় বলতে গেলে দেশের বেহাল দশা, সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা কেন অর্থনীতি নিয়ে পড়তে যাবে? দেখুন, বেহাল দশাটাকে তো ঠিক করাটাই তো ছাত্রছাত্রীদের কাজ নয়, নয় কি? একদম তারা যদি ইকোনমিক্সটা পড়ে, ইকোনমিক্সের প্রপার অ্যাপ্লিকেশনটা করে, নতুন নতুন চিন্তা ভাবনা গভর্নমেন্টকে, বা গভর্নমেন্ট যদি তাদের চিন্তা ভাবনাগুলো সঠিক মনে হয়, গভর্নমেন্ট অবশ্যই সেগুলো অ্যাপ্লাই করবে, একদম তাহলে অটোমেটিকলি ইকোনমিক ডেভেলপমেন্ট। আমি যেমন, আমার যেমন মনে হয়, আমাদের যদি রাজ্য সরকার কিছু ট্রান্সপোর্ট সিস্টেমটাকে যদি একটু ডেভেলপ করে, নিজস্ব ট্রান্সপোর্ট আরো যদি বাড়ায়, দ্যাট ইজ আরো বাস টাস গভর্নমেন্টের, তাতে অনেক এমপ্লয়মেন্ট জেনারেট হবে, আমাদের চাকরি বাকরিটাও অনেক ছেলে মেয়ে পাবে। আচ্ছা গভর্নমেন্ট যদি ট্যুরিজম সেক্টরটাকে আরো ডেভেলপ করে, আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় প্রচুর ছোট ছোট ট্যুরিজম সেক্টর গভর্নমেন্ট নিজে তৈরি করতে পারে, আচ্ছা সেখানকার এলাকার মেয়েরা চাকরি বাকরি পাবে। আচ্ছা তাছাড়া কেউ ব্যবসা বাণিজ্য করেও সেখানে ইনকাম জেনারেট করতে পারবে। গভর্নমেন্ট যদি আমাদের এগ্রিকালচার, কৃষিটা আমাদের রাজ্যের মেন বিষয়, কৃষিটাকে অল্টারনেটিভ এগ্রিকালচারটাকে যদি গভর্নমেন্ট চেষ্টা করে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ডেয়ারি প্রোডাক্ট তৈরি করা, ফুলের চাষ করা, সেগুলোকে এক্সপোর্ট করা, তাহলে গভর্নমেন্টের অনেক ইনকাম জেনারেট হবে। স্যার তাহলে আমাদের গভর্নমেন্ট কিন্তু অনুষ্ঠান তখন- প্রায় দোরগড়ায়, প্রায় শেষের দিকে চলে এসেছে। আচ্ছা, আপনাকে আচ্ছা। আমি যদি বলি যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ বা বার্তা দিতে চান? ছাত্রছাত্রীদের আমি একটা কথাই বলবো, সমস্ত সাবজেক্টই গুরুত্বপূর্ণ, কোন সাবজেক্টই কিন্তু কম গুরুত্ব বা বেশি গুরুত্ব সেটা কিন্তু নয়। একদম তবে তোমরা যদি মনে করো, যদি তোমাদের পড়াশোনা করার একটা আকাঙ্ক্ষা থাকে, ভালো রেজাল্ট করার আকাঙ্ক্ষা থাকে নিজেদের, তাহলে তোমরা ইকোনমিক্সটা নিয়ে পড়তে পারো, অনেক সুযোগ তোমরা তাতে পাবে। ইকোনমিক সাবজেক্টটার কিন্তু ভবিষ্যৎ শুরু থেকেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও তার একটা ভালো ইম্পর্টেন্স আছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে জানাই আজকে আমাদের এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে পরিবেশন করার জন্য, বা আমাদের যেসব ছাত্রছাত্রীরা অনুষ্ঠানটি দেখছে বা যারা ভাবছে ভবিষ্যতে ইকোনমিক্স বা অর্থনীতি নিয়ে এগোবে বা ভবিষ্যৎ দেখবে, তাদের জন্য আজকের অনুষ্ঠানটি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান হলো। স্যার আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে ছিলেন স্বরূপ কুমার ভট্টাচার্য, এইমস কলেজের ইকোনমিক্স বিভাগের অধ্যাপক। স্যার আপনাকে আবার বলছি অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আপনাদের সকল কর্মীবৃন্দকেও। আচ্ছা, আজকের মতো আমরা এডুকেশন এক্সপ্রেস এখানেই শেষ করছি। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার।